গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন চার্লস ডিকেন্সের বিখ্যাত উপন্যাস আ ক্রিসমাস ক্যারল, আজ দ্বিতীয় পর্ব। গভীরভাবে চিন্তা করার সময় পকেটে হাত ঢুকিয়ে দেয়া স্ক্রুজের চিরাচরিত অভ্যেস। আজও তার ব্যতিক্রম হল না। পকেটে হাত ঢুকিয়ে ভূতের কথার অর্থগুলো চিন্তা করতে লাগলেন তিনি, কিন্তু মাথা ওপর দিকে তুললেন না, মেঝে থেকে উঠলেন না। কিছুক্ষণ পর বললেন, তোমার এই ভ্রমণ নিশ্চয়ই খুব ধীর গতির ছিল জ্যাকব। কথাগুলো স্ক্রুজ বেশ নরম গলায় বললেও বলার ধরনটা ছিল পাকা ব্যবসায়ীর মতো। ধীর গতির? বলল ভূত। 7 বছর আগে মারা গেছ, আর তারপর থেকে শুধু ভ্রমণই করছ? হ্যাঁ, সারাটা সময় কোনো বিশ্রাম নেই, কোনো শান্তি নেই, আর সেই সাথে চলছে বিবেকের অন্তহীন দংশন। দ্রুত ভ্রমণ করেছ? জানতে চাইলেন স্ক্রুজ। বাতাসের পাখায় ভর দিয়ে জবাব দিল ভূত। তাহলে তো 7 বছরে অনেক দেশ ভ্রমণ করার কথা, চিবিয়ে চিবিয়ে বললেন স্ক্রুজ। কথায় বিদ্রুপের আভাস পেয়ে আবার ভয়ঙ্কর একটা হুঙ্কার ছাড়ল ভূতটা। তারপর এত জোরে বাজাতে লাগলো শেকলটা যে খান খান হয়ে গেল রাতের স্তব্ধতা। স্ক্রুজ মনে মনে ভাবলেন, এখন যদি কোনো প্রহরী এসে উপদ্রবের দায়ে ভূতটাকে পাকড়াও করে নিয়ে যায়, তাকে মোটেই দোষ দেয়া যাবে না। আরে নশ্বর মানুষের দল, চেঁচিয়ে উঠল ভূতটা, কিছুই জানো না তোমরা। একবারও ভাবো না কত বড় বড় শেকলে বাঁধা পড়ে আছো। মনে রেখো, একদিন সবাইকেই চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। অবশ্য ভালো মানুষদের জন্য এটা কোনো চিন্তার কারণ নয়। তারা বরং অনন্তকাল সুখে থাকার জন্যে দুদিনের এই পৃথিবী ছেড়ে যেতে পারলেই বাঁচে। সমস্যা হলো তোমার কিংবা আমার মতো মানুষদের নিয়ে। আমরা কখনোই ভাবি না জীবন মাত্র একটাই, আর সে জীবনে ভুল করলে পরে হাজার আফসোস করেও কোনো লাভ হবে না। ভুল করেছি আমি, হ্যাঁ, ভুল করেছি সারাটা জীবন ধরে। কিন্তু তোমার আফসোসের কোনো কারণ তো দেখতে পাচ্ছি না জ্যাকব, বললেন স্ক্রুজ। ব্যবসায়ী হিসেবে তুমি বেশ সফল ছিলে। ব্যবসা? হাত মোচড়াতে মোচড়াতে আবার চেঁচিয়ে উঠল ভূতটা। ব্যবসা করেছি মানুষকে নিয়ে। দয়া, ক্ষমা, দান, পরোপকার, এসব সদ্গুণগুলোকে পর্যন্ত ব্যবহার করেছি ব্যবসায়িক স্বার্থে। হায় রে দানশীলতা! যা দান করব তার 10 গুণ লাভ সম্বন্ধে নিশ্চিত হবার পরেই কেবল খুলে গেছে আমাদের দানের হাত। ঝট করে শেকলটা উঁচুতে তুলে ধরল ভূতটা, যেন ওটাই তার সমস্ত যন্ত্রণার মূল। পরক্ষণেই সশব্দে ছেড়ে দিল মেঝের উপর। বছরের এই সময়টাতেই আমার কষ্ট হয় সবচেয়ে বেশি। এই সময় আমার ছোটাছুটি সবচেয়ে বেশি বেড়ে যায়। মানুষের বাড়ি বাড়ি যাই, তাদের জীবনযাত্রা দেখি, কিন্তু কারো মুখের দিকে চোখ তুলে তাকাতে পারি না। কারণ জীবনে যা কখনোই করতে পারিনি, এরা তা পারছে অনায়াসে। এক আত্মীয় যাচ্ছে আরেক আত্মীয়ের বাড়ি, এক বন্ধু যাচ্ছে আরেক বন্ধুর বাড়ি, এমনকি জ্ঞানী গুণী মানুষেরা পর্যন্ত কোনো রকম দ্বিধা না করে যাচ্ছে গরিবদের বাড়িতে। ভূতের আলোচনার বিষয়বস্তু মোটেই ভালো লাগলো না স্ক্রুজের। আরও কাঁপতে লাগলেন। শোনো শোনো, চেঁচিয়ে উঠল ভূত, আর খুব বেশিক্ষণ আমি থাকতে পারবো না এখানে। শুনব, নিশ্চয়ই শুনব, বললেন স্ক্রুজ, কিন্তু এভাবে আমাকে কষ্ট দিও না জ্যাকব। এই রূপ ধরে আমার সামনে বসে থেকো না, তোমাকে অনুরোধ করছি। বুঝতে পারছি না আমাকে কোন রূপে দেখলে তোমার ভালো লাগবে। আমি অবশ্য দিনের পর দিন তোমার পাশে বসে থেকেছি। অদৃশ্য হয়ে থাকতাম বলে তুমি দেখতে পাওনি আমাকে। কথাটা শুনেই গা ছমছম করে উঠল স্ক্রুজের। ভ্রু থেকে ঘাম মুছে ফেললেন তিনি। অনেকদিন থেকেই ভেবেছি, বলল ভূতটা, দেখা দেব তোমাকে। শেষমেশ আজকের রাতটাকেই বেছে নিলাম প্রায়শ্চিত্ত করব বলে। দেখো এবনেজার, আজ আমি এখানে এসেছি তোমাকে সাবধান করে দিতে। এখনো সময় আছে, সাবধান হও। এমন কাজ করো না যাতে আমার ভাগ্য বরণ করে নিতে হয়। সাবধান না করে কি তুমি পারো? তুমি তো আমার বন্ধু ছিলে, বললেন স্ক্রুজ। ধন্যবাদ। একটা কথা তোমাকে বলে রাখি, পরপর 3টে ভূত আসবে তোমার বাড়িতে। কথাটা শোনার সাথে সাথে ভূতটার মতোই নিচের চোয়ালটা প্রায় বুকের উপর ঝুলে পড়ল স্ক্রুজের। বললেন, এতদিন পরে পুরনো বন্ধুর সঙ্গে দেখা করতে এসেছ এরকম একটা কথা বলার জন্যে? হ্যাঁ, কিন্তু আমি ওদের সঙ্গে দেখা করতে চাই না। দেখা তোমাকে করতেই হবে,
নইলে নিজেকে শুধরাতে পারবে না। আগামীকাল রাতে যখন ঘণ্টাটা একবার বেজে উঠবে, ঠিক তখনই এসে হাজির হবে প্রথম ভূত। একবারে সবগুলোকে হাজির করে ঝামেলাটা একবারে মিটিয়ে ফেলা যায় না, জেকব, বলল স্ক্রুজ। দ্বিতীয় ভূতটা আসবে পরশু রাতে, ওই একই সময়ে। তৃতীয়টা আসবে তার পরের রাতে। 12টার শেষ ঘণ্টার রেশ মিলিয়ে যাবার আগেই এসে হাজির হবে সে। আমাকে আর খুঁজো না, পাবে না। তার চেয়ে বরং আর একটা মুহূর্ত নষ্ট না করে নজর দাও নিজের দিকে। আমার পরিণতি তো চোখের সামনেই দেখলে। কথা বলতে বলতেই টেবিল থেকে রুমালটা তুলে নিয়ে আগের মতো মাথার সাথে বেঁধে নিল ভূতটা। রুমালটা হাতে নিতে দেখেই মাথা নামিয়ে ফেলেছিলেন স্ক্রুজ। চোয়ালে চোয়ালে খট করে বাড়ি লাগার শব্দ কানে আসতে বুঝলেন বাঁধা শেষ। একটু পর সাহস করে মাথা তুললেন স্ক্রুজ। দেখলেন শেকলের খানিকটা ঘাড়ে তুলে নিয়ে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে ভূতটা। স্ক্রুজের দিকে তাকিয়ে পেছাতে লাগলো ভূতটা। এক পা করে পিছায়, আর একটু একটু করে খুলে যেতে থাকে জানলা। এভাবে পিছুতে পিছুতে যখন জানলার কাছে গিয়ে পৌঁছল ভূতটা, জানলার দুটো পাল্লায় তখন হাট হয়ে খুলে গেছে দুদিকে। জানলার কাছে দাঁড়িয়ে স্ক্রুজকে কাছে যাবার ইশারা করল ভূতটা। সাথে সাথে এগোতে লাগলেন ভূত। দুধাপের মধ্যে পৌঁছতেই হাত তুলে থামতে ইশারা করল মার্লের ভূত। স্ক্রুজ থামলেন। তবে তার এই থামার পেছনে ভূতের আদেশ যতটা না কাজ করছে, তার চেয়ে অনেক বেশি কাজ করেছে ভয় আর বিস্ময়। ভূতটা হাত তুলতেই তার কানে এসেছে একটা গোলমালের শব্দ। একসাথে যেন এগিয়ে আসছে অনেকগুলো লোক। কান পাততেই স্ক্রুজ বুঝতে পারলেন বিলাপ করছে তারা, বুক চাপড়াচ্ছে অনুশোচনায়। কিসের এত দুঃখ তাদের ঠিক বুঝতে না পারলেও স্ক্রুজের মনে হলো এই দুঃখের সাথে যেন মিশে রয়েছে অভিযোগ, আর সেই অভিযোগ নিজেরই বিরুদ্ধে। ভূতটাও কান পেতে শুনল সেই শব্দ, তারপর চিৎকার করে যোগ দিল বিলাপে। কিছুক্ষণ পর উড়ে উঠে জানলা দিয়ে বেরিয়ে গেল সে। দেখতে দেখতে মিশে গেল হিমেল রাতের অন্ধকারে। এতক্ষণে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন স্ক্রুজ। এবারে আর কৌতূহল দমন করতে পারলেন না। ছুটে গেলেন তিনি জানলার ধারে। সামান্য ঝুঁকে পড়ে দৃষ্টি মেলে দিলেন বাইরে। অবাক হয়ে দেখলেন রাতের আকাশ ভরে গেছে ভূতে। এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াচ্ছে তারা, যেন শান্তি পাচ্ছে না কোথাও। আর এই ছুটোছুটির সময় এক মুহূর্তের জন্যও চুপ করে থাকতে পারছে না। বিলাপ করছে, গোঙাচ্ছে। মার্লের ভূতের মতোই একটা করে শেকল বাঁধা রয়েছে প্রত্যেকের কোমরে। শুধু এক জায়গায় কয়েকটা ভূত বাঁধা রয়েছে একই শেকলে। বেঁচে থাকতে এই কজন খুব সম্ভবত সরকারি কর্মচারী ছিল। অন্তত একজন হলেও মুক্ত আছে কিনা সেটা দেখার জন্য চারপাশে আরেকবার ভালো করে নজর বুলালেন স্ক্রুজ। নেই। বেশ কয়েকটা ভূতকে তিনি চিনতে পারলেন। বেঁচে থাকতে ওদের সঙ্গে পরিচয় ছিল তার। বিশেষ করে সাদা ওয়েস্টকোট পরা একটা বুড়ো ভূতকে চিনতেন খুব ভালোভাবেই। বিশাল একটা লোহার সিন্দুক বাঁধা রয়েছে তার গোড়ালির সাথে। ছোট্ট একটা বাচ্চা নিয়ে বাড়ির দরজার সামনে বসে আছে দুস্থ এক মহিলা। তাকে সাহায্য করার জন্য অস্থির হয়ে উঠেছে ভূতটা, কিন্তু না পেরে কাঁদছে করুণ সুরে। স্ক্রুজ এবার পরিষ্কারভাবে বুঝতে পারলেন ভূতগুলোর বিলাপের কারণ। যে কোনোভাবেই হোক মানুষকে সাহায্য করতে চাইছে তারা, কিন্তু পারছে না। বেঁচে থাকতে যে কাজটা তারা অনায়াসে করতে পারত, মরার পরে সেই শক্তি হারিয়ে ফেলেছে চিরতরে। আরও বেশ কিছুক্ষণ কেটে গেল এইভাবে। তারপর ভূতগুলোই হারিয়ে গেল কুয়াশায়, নাকি কুয়াশাই তাদের ঢেকে ফেলল, স্ক্রুজ ঠিক বুঝতে পারলেন না। কিন্তু তাদের কণ্ঠ আর শুনতে পারলেন না তিনি। চোখ রোগড়ে আবার তাকালেন সামনের দিকে। রাত বয়ে চলেছে, কোটি বছরের পুরনো সেই রাতের মতোই। জানলা বন্ধ করে দিলেন স্ক্রুজ। তারপর যে দরজা দিয়ে ভূত ঢুকেছিল সেটা পরীক্ষা করে দেখলেন নিজের হাতে যেভাবে লাগিয়েছিলেন এখনও ঠিক সেভাবেই লাগানো রয়েছে তালা দুটো। খিলও খোলা নেই। তিনি কেবল বলতে যাচ্ছিলেন, যত সব, কিন্তু কি মনে করে যেন আর বললেন না। হঠাৎ ভীষণ ক্লান্তি পেয়ে বসল তাকে। সেটা সারাদিনের খাটুনির জন্যে, নাকি ভূতের দল দেখে, নাকি ভূতটার সঙ্গে কথা বলে, অথবা রাত গভীর হওয়ায়, স্ক্রুজ ঠিক বুঝতে পারলেন না। সোজা বিছানার দিকে এগিয়ে গেলেন তিনি। কাপড় চোপড় না ছেড়েই এলিয়ে দিলেন শরীরটা, এবং মুহূর্তের মধ্যেই তলিয়ে গেলেন
ঘুমের গভীরে। ঘুম ভাঙতেই স্ক্রুজ দেখলেন ঘরটা ছেয়ে আছে অন্ধকারে। সে অন্ধকার এত গাঢ় যে কোথায় দেয়াল আর কোথায় জানালা ঠাহর করা যায় না। চোখ বড় বড় করে অন্ধকার ভেদ করতে চাইলেন স্ক্রুজ, কিন্তু কোনো লাভ হল না। ঠিক এই সময় বেজে উঠল আশেপাশের কোনো গির্জার ঘড়ি। একে একে সিকি ঘণ্টার 4টে সংকেত জানালো ঘড়িটা। সুতরাং ঘণ্টার ধ্বনি শোনার জন্য কান খাড়া করলেন স্ক্রুজ। তাকে চরম বিস্মিত করে বেজে চলল ভারী ঘণ্টাটা। ষষ্ঠ ঘণ্টার পর পড়ল সপ্তম, তারপর অষ্টম। এভাবে বাজতে বাজতে 12টায় গিয়ে থামল। 12টা! চমকে উঠলেন স্ক্রুজ। তিনি তো ঘুমিয়েছেন রাত 2টোর পরে। নিশ্চয়ই নষ্ট হয়ে গেছে ঘড়িটা। তুষার খণ্ড ঢুকে পড়েছে ওটার ভেতর। তা না হলে 12টা বাজবে কিভাবে? এমনভাবে ভ্রুকুটি করলেন স্ক্রুজ যেন পৃথিবীতে ওটার চেয়ে খারাপ ঘড়ি আর একটাও নেই। তারপর স্পর্শ করলেন নিজের রিপিটারের স্প্রিং। ইচ্ছে করলে এই ঘড়িটাতে ঘণ্টার সংকেতের পুনরাবৃত্তি করানো যায়। পরপর 12 বার কেঁপে উঠল স্প্রিংটা। কিন্তু তা কি করে হয়? আপন মনে বলে উঠলেন স্ক্রুজ। পুরো একটা দিন এবং সন্ধ্যা পার করে কি করে রাত 12টা পর্যন্ত ঘুমানো সম্ভব? এখন দুপুর 12টা বাজে, সেটা ভাবারও কোনো উপায় নেই। পূর্ণ সূর্যগ্রহণ হলেও চারপাশে এত অন্ধকার হবে না। ভাবতেই সন্ত্রস্ত হয়ে উঠলেন তিনি। বয়স হয়েছে, ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছেন না তো? বিছানা ছেড়ে লাফিয়ে উঠলেন স্ক্রুজ। সোজা ছুটে গেলেন জানলার দিকে। তুষারপাতের ফলে আচ্ছন্ন হয়ে আছে জানলার কাচ। ড্রেসিং গাউনের হাতা দিয়ে মুছতে কিছুটা পরিষ্কার হল। চোখ তীক্ষ্ণ করে বাইরেটা দেখার চেষ্টা করলেন তিনি, কিন্তু ভারী কুয়াশা ভেদ করে চোখ চলল না। শুধু অনুভব করলেন ভীষণ ঠান্ডা পড়েছে। এবারে কান পাতলেন, কিন্তু লোক চলাচল কিংবা কোলাহলের কোনো শব্দ পেলেন না। অথচ দুপুর 12টা হলে এসব শব্দ কানে আসার কথা। অর্থাৎ এখন সত্যি তাহলে রাত 12টা। ধীরে ধীরে হেঁটে গিয়ে স্ক্রুজ আবার গা এলিয়ে দিলেন বিছানায়। রাজ্যের চিন্তা ভিড় করে এলো মনে। বারবার নানা দৃষ্টিকোণ থেকে আজকের ব্যাপারটা চিন্তা করলেন তিনি, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। যতই চিন্তা করলেন ততই হতভম্ব হলেন, আর যতই চিন্তা করবেন না বলে ঠিক করলেন ততই আরো বেশি চিন্তিত হয়ে পড়লেন। মার্লের ভূত তাকে চূড়ান্ত অতিষ্ঠ করে ছাড়ল। বারবার গোড়া থেকে ব্যাপারটা ভাবতে লাগলেন স্ক্রুজ। সত্যি কি মার্লের ভূত তার সামনে এসে কথা বলেছিল, নাকি পুরো ব্যাপারটাই একটা দুঃস্বপ্ন? এ নিয়ে আর একটু চিন্তা করবেন না বলে যতই ইচ্ছে শক্তি খাটাতে লাগলেন স্ক্রুজ, ততই প্রবল শক্তিতে বারবার ছুটে আসতে লাগলো সেই একই চিন্তা। ব্যাপারটা কি স্বপ্ন নাকি অন্য কিছু? একরকম আচ্ছন্নের মতো পড়েছিলেন স্ক্রুজ। হঠাৎ সচকিত হয়ে উঠলেন 1.25 ঘণ্টার সংকেত শুনে। 12টার পর 1.25 ঘণ্টা, অর্থাৎ 1:45 বাজে, ভাবলেন স্ক্রুজ। প্রায় সঙ্গে সঙ্গে তার মনে পড়ল, একটা সময় তো প্রথম ভূতটার আসার কথা। আর ঘুমানোর চেষ্টা করে লাভ নেই বুঝতে পেরে এই 15টা মিনিট শেষ হবার অপেক্ষা করতে লাগলেন তিনি। কিন্তু সময়টুকু এতই দীর্ঘ মনে হতে লাগল যে অন্তত 2 বার স্ক্রুজ ভাবলেন হয়তো ঘুমিয়ে পড়েছিলেন তিনি। তার অজান্তে অনেক আগেই বেজে গেছে 1টা। এরকম দ্বিধায় দুলতে দুলতে হঠাৎ তার কানে ভেসে এলো ঘড়ির শব্দ। সিকি ঘণ্টা, মনে মনে বললেন স্ক্রুজ। আবার ঘণ্টা বাজতেই 0.5 ঘণ্টা, আবার ঘণ্টা বাজল 1.25 ঘণ্টা, আবার বাজল। এ তো দেখছি ঘণ্টা পুড়ল। বিজয়ের গলায় স্ক্রুজ বললেন, কিন্তু ভূতটুত তো কিছুই দেখছি না। এই কথাটা স্ক্রুজ বলেই ফেলেছিলেন ঘণ্টা পড়ার আগে। সুতরাং কথা শেষ হবার প্রায় সাথে সাথে ভেসে এলো একটা মাত্র গম্ভীর বিষণ্ণ ঘণ্টার ধ্বনি। দপ করে তীব্র একটা আলো জ্বলে উঠল ঘরের ভেতরে, আর ঠিক তখনই কে যেন টান দিল বিছানার চাদর। হ্যাঁ, স্ক্রুজ একটু নড়েননি, তবু সরে গেল বিছানার চাদর। পরিষ্কার বোঝা গেল চাদরটা ধরে টান দিল কেউ। ব্যাপারটা কি দেখার জন্যে এক হাতে ভর দিয়ে উঠে বসতেই স্ক্রুজ দেখতে পেলেন ভূতটাকে একেবারে মুখোমুখি দাঁড়িয়ে আছে। মুহূর্তে ঘুমের রেশটুকুও উধাও হয়ে গেল স্ক্রুজের। চোখ বড় বড় করে চাইলেন তিনি। ভূতের চেহারাটা অদ্ভুত। প্রথম দৃষ্টিতে মনে হয় মুখটা যেন কোনো শিশুর, পরক্ষণই মনে হয় ওটা বুড়ো মানুষের মুখ। আরও ভালো করে দেখলে মনে হয় মুখটা বুড়োরই,
কিন্তু অতিপ্রাকৃত কোনো মাধ্যমের ভেতর দিয়ে দেখার জন্যে আকারে হ্রাস পেয়ে শিশুর মতো লাগছে। লম্বা ঘন সাদা চুল কোমর ছাড়িয়ে নেমে গেছে নিচের দিকে। চুল দেখে মনে হয় বয়সের কারণে পেকে গেছে, অথচ একটা বলিরেখাও নেই মুখে। সুন্দর মসৃণ চামড়া, হাত দুটো বেশ লম্বা আর পেশিবহুল, যেন এই হাতে একবার আটকা পড়লে আর ছাড়া পাবার কোনো উপায় নেই। পা দুটো এবং পায়ের পাতা অত্যন্ত চমৎকার। পরনে দুধ সাদা একটা টিউনিক, কোমরে চকচকে একটা বেল্ট, হাতে হলির একটা ডাল ধরে আছে সে। সাজসজ্জার মধ্যে একটা জিনিস একটু বেখাপ্পা, আর সেটা হলো তার পোশাকের এখানে সেখানে আটকে রাখা ফুলগুলো। এখন শীতকাল, অথচ তার পোশাকে শোভা পাচ্ছে গ্রীষ্মের ফুল। তবে সবচেয়ে বেশি অবাক হতে হয় তার মাথার দিকে তাকালে। কপাল থেকে বিচ্ছুরিত হচ্ছে উজ্জ্বল একটা আলো, যে আলোয় আলোকিত হয়ে উঠেছে ঘরের এক পাশ। ভালো করে লক্ষ্য করলেই বোঝা যায় আলোটা সে ব্যবহার করে শুধুমাত্র প্রয়োজনের সময়। একটা টুপি গোঁজা আছে তার বাহুর নিচে, ব্যবহার করতে না চাইলে ওই টুপি দিয়ে আলোটা ঢেকে রাখে সে। আরও বেশ কিছুক্ষণ একদৃষ্টে তাকিয়ে থাকার পর স্ক্রুজ বুঝলেন নির্দিষ্ট কোনো আশ্চর্যজনক জিনিস ভূতটার চেহারা কিংবা পোশাক আশাকে নেই, বরং তার সব কিছুতেই আছে অবাক হবার মতো ব্যাপার। এই যেমন এতক্ষণ সবচেয়ে আশ্চর্য লাগছিল অসময়ের ফুল আর কপালের আলোটাকে, অথচ এখন সে আলো আবার বিদ্যুতের মতো চমকাতে শুরু করেছে। থেকেই পড়ছে এখানে, থেকেই ওখানে। কখনো মনে হচ্ছে ভূতটার একটা মাত্র হাত, কখনো মনে হচ্ছে একটা মাত্র পা, আবার মনে হচ্ছে 20টা পা, পরক্ষণেই দেখা যাচ্ছে 2টো পা। হঠাৎ দেখা যাচ্ছে মাথা নেই, আবার মনে হচ্ছে শুধু মাথা আছে, শরীর নেই। অবশ্য দেহের একটা মাত্র অংশে আলো পড়ে বাদবাকি সমস্তটুকু আঁধারে থাকাতেই এমনটা মনে হচ্ছে। অবাক এই দৃশ্য চলতে চলতেই হঠাৎ করে আবার স্বাভাবিক হয়ে গেল আলোটা। দৃষ্টিগোচর হল ভূতটার সম্পূর্ণ শরীর। স্যার, আপনি কি সেই ভূত যার আসার কথা আমাকে জানানো হয়েছে? বললেন স্ক্রুজ। হ্যাঁ, আমি সেই ভূত। কণ্ঠস্বরটা বেশ মিষ্টি এবং শান্ত। একেবারে কাছে দাঁড়িয়ে আছে, অথচ কথা বলছে যেন অনেক দূর থেকে। তো আপনি কে? মানে আমি বলতে চাইছি আপনি কোন জাতের ভূত জানতে চাইলেন স্ক্রুজ। আমি অতীতকালের ক্রিসমাসের ভূত। সুদূর কোনো অতীতের? না, তোমার অতীতের। হঠাৎ অদ্ভুত একটা ইচ্ছে জাগল স্ক্রুজের। কেউ যদি জিজ্ঞেস করে কেন জাগলো, তিনি বলতে পারবেন না কেন, স্রেফ জাগলো এই আর কি। ভূতটাকে টুপি পরা অবস্থায় দেখার ইচ্ছে হলো তার, এবং কথাটা মনে হবার প্রায় সাথে সাথেই তিনি অনুরোধ করলেন ভূতটাকে। কি বললে? ধমকে উঠল ভূতটা। দয়া পরবশ হয়ে তোমার জন্য যে আলো নিয়ে এলাম, তোমার নোংরা হাতে এত শিগগির সেটাকে নিভিয়ে দিতে চাও? তোমার মতো নোংরা মনের মানুষেরাই তো তৈরি করেছে এই টুপি। তোমাদের জন্যই তো বাধ্য হই এই টুপি মাথায় দিতে। তখন আলোটা ঢাকা পড়ে যায়, তোমাদের সুপথে আনার আর কোনো উপায় থাকে না। ভূতটার এই তত্ত্বকথা স্ক্রুজের মোটেই ভালো লাগল না। ভূতের টুপি তৈরি করার ব্যাপারে আবার তার কি ভূমিকা থাকতে পারে? তবে ভূতটাকে আর বিরক্ত করবেন না, মনে মনে এটা ঠিক করে নিয়ে সবিনয়ে জানতে চাইলেন তার আগমনের কারণ। আমি এসেছি তোমার মঙ্গলের জন্য, জবাব দিল ভূতটা। ভূতটার কথা শুনে এমন ভাব করলেন স্ক্রুজ যেন কৃতার্থ হয়েছেন, কিন্তু মনে মনে ভাবলেন রাত জেগে ভূতটার বকবক শোনার চেয়ে ঘুমালেই তো মঙ্গল হতো। স্ক্রুজের মনের কথাটা বুঝতে পেরেই যেন ভূতটার সাথে সাথে বলে উঠল, ঠিক মঙ্গলের জন্য নয়, আমি আসলে এসেছি তোমাকে শোধরাতে। এখন আমার দিকে মনোযোগ দাও। কথা বলতে বলতে সবল একটা বাহু বাড়িয়ে দিয়েছিল ভূতটা। এবার সে বাহু দিয়ে ধরে ফেলল স্ক্রুজের একটা বাহু। ওঠো, চলো আমার সাথে। একসাথে অনেকগুলো কথা বলতে চাইলেন স্ক্রুজ। বলতে চাইলেন রাতের এই সময়টা হাঁটার পক্ষে মোটেই উপযুক্ত নয়, আবহাওয়া খুব একটা ভালো যাচ্ছে না। এখন বাইরে যাওয়ার চেয়ে বরং বিছানার উষ্ণতায় নিজেকে সঁপে দেওয়াটাই সমীচীন। বেশ কয়েকদিন আগেই তাপমাত্রা নেমে গেছে শূন্যের নিচে, অথচ এই মুহূর্তে তার পরনে আছে শুধু পাতলা একটা গাউন, মাথায় নাইট ক্যাপ, পায়ে এক জোড়া চটি। কিন্তু ভূতের সঙ্গে তর্ক করে লাভ নেই বুঝে একটা দীর্ঘশ্বাস গোপন করে উঠে দাঁড়ালেন স্ক্রুজ। ভূতটা সোজা এগিয়ে গেল জানলার দিকে। চমকে উঠে তার টিউনিকের একটা প্রান্ত চেপে ধরলেন তিনি। বললেন, দেখুন, আমি অতি সামান্য মরণশীল মানুষ। আপনার পড়ে যাবার ভয় না থাকলেও আমার তো সে ভয় আছে। আমার হাতটা শুধু আলতো করে চেপে ধরো এখানে।
স্ক্রুজের হৃৎপিণ্ডের জায়গাটা নির্দেশ করল ভূতটা। তাহলে আর পড়ে যাবার ভয় থাকবে না। কথা বলতে বলতেই দেয়াল পেরিয়ে ফাঁকা একটা জায়গায় এসে পৌঁছলেন স্ক্রুজ। চোখের পলকে উধাও হয়েছে শহর। চারপাশে বারবার তাকিয়েও তার কোনো চিহ্ন দেখতে পেলেন না। জায়গাটার দুই পাশেই শস্যক্ষেত। শহরের সাথেই উধাও হয়েছে আঁধার আর কুয়াশা। ঠান্ডা এখানেও আছে, রাস্তার ওপরে বরফ পড়ে আছে এখানে সেখানে, কিন্তু একেবারে ঝকঝক করছে চারদিক। হায় ঈশ্বর! নিজের অজান্তেই হাততালি দিয়ে উঠলেন স্ক্রুজ। এটাই তো আমার দেশ, এখানেই কেটেছে আমার শৈশব। নরম চোখে তার দিকে চাইল ভূতটা। আলতোভাবে স্ক্রুজকে ধরে আছে সে। প্রায় মেয়েদের মতো নরম তার হাতের তালু, অথচ সে স্পর্শে যেন রয়েছে দীর্ঘ অভিজ্ঞতার অনুভব। বাতাসে ভেসে বেড়াচ্ছে অনেক রকম সুগন্ধ। এর প্রত্যেকটাকেই সে আলাদা আলাদাভাবে চেনে। প্রত্যেকটার সাথেই জড়িয়ে রয়েছে হাজারটা চিন্তা, আশা, আনন্দ, বেদনা আর উৎকণ্ঠা, যেসব সে বিস্মৃত হয়েছে অনেক আগেই। তোমার ঠোঁট থরথর করে কাঁপছে, বলল ভূত। আর গালের উপর ওগুলো কি? বিড়বিড় করে স্ক্রুজ জানালেন, ওগুলো ফুসকুড়ি। তারপরে এগোবার জন্য মিনতি করলেন ভূতটাকে। সে যেখানে নিয়ে যাবে সেখানেই যেতে রাজি আছেন তিনি। রাস্তা চিনতে পারছ? জানতে চাইল ভূতটা। শুধু চেনা? চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ। আমার চোখ বেঁধে দিলেও যেতে পারবো এই রাস্তা দিয়ে। অথচ এতগুলো বছর কিনা তুমি এখানকার কথা ভুলেছিলে। চলো এগোনো যাক। রাস্তার পাশ দিয়ে হেঁটে চলল দুজনে। প্রত্যেকটা বাড়ির দরজা, খুঁটি, গাছ চিনতে পারলেন স্ক্রুজ। অবশেষে বেশ কিছুটা সামনে দেখা গেল একটা গঞ্জের মতো জায়গা। কাছে একটা সেতু, একটা গির্জা, বাঁক নিয়ে বয়ে চলেছে ছোট্ট নদী। বালকদের পিঠে নিয়ে এগিয়ে চলেছে কয়েকটা টাট্টু ঘোড়া। ছেলেগুলো আবার গরুর গাড়িতে বসে থাকা আরেক দল ছেলের উদ্দেশ্যে চেঁচাচ্ছে। প্রাণোচ্ছল ছেলেগুলো চেঁচাতে চেঁচাতে শেষমেশ গান জুড়ে দিল। তাদের গান শুনতেই যেন শস্যক্ষেত দুলিয়ে দিয়ে হাজির হলো বাতাস। এগুলো কিন্তু অতীতকালের ছেলেদের ছায়া। এদের কেউ এখন আর অত ছোট নেই। সুতরাং বুঝতেই পারছ, আমাদের উপস্থিতি ওরা মোটেই টের পাবে না, বলল ভূতটা। এগিয়ে আসতে লাগলো ছেলেগুলো। একেবারে কাছে আসতে অবাক হয়ে স্ক্রুজ দেখলেন সবাই তার অত্যন্ত পরিচিত, এমনকি প্রত্যেকের নামও মনে আছে। কিন্তু এদের দেখে এত আনন্দ হলো কেন? কেন চকচক করে উঠল এতদিনের ঠান্ডা চোখজোড়া? ওরা পাশ দিয়ে এগিয়ে যেতে বুকটাই বা অমন মোচড় দিয়ে উঠল কেন? পরস্পর পরস্পরকে ক্রিসমাসের শুভেচ্ছা জানাচ্ছে ওরা, কিন্তু ক্রিসমাসে তো তার কিছু আসে যায় না। ক্রিসমাস কোন কাজে লেগেছে তার? তবু ওদের মুখের ওই ক্রিসমাস শুভেচ্ছা শুনে অদ্ভুত এক ভালো লাগার আবেশে অন্তরটা আপ্লুত হয়ে উঠেছে কেন? স্কুলটা কিন্তু এখনো সম্পূর্ণ ফাঁকা হয়ে যায়নি, বলল ভূত। একটা ছেলে রয়ে গেছে এখনো, যাকে তার সহপাঠীদের কেউই পছন্দ করে না। ছেলেটি তার পরিচিত বলে ফুঁপিয়ে উঠলেন স্ক্রুজ। এবারে বড় রাস্তা ছেড়ে অতি পরিচিত একটা গলি ধরে এগিয়ে চলল দুজনে। কিছুক্ষণের মধ্যেই পাওয়া গেল ফিকে লাল রঙের ইটের তৈরি একটা দালান। ছাদের উপর ওয়েদার কক সহ ছোট্ট একটা গম্বুজ, আর সেই গম্বুজের সাথে ঝুলছে একটা ঘণ্টা। দালানটা বেশ বড় হলেও অযত্ন আর অবহেলার শিকার। প্রায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে প্রশস্ত অফিসগুলো। নোনা ধরেছে দেয়ালে, ভেঙে গেছে জানালা, দরজার পাল্লা পচে প্রায় খসে পড়ার জোগাড়। পাশেই শূন্য আস্তাবলে কক কক করতে করতে ঘুরে বেড়াচ্ছে মুরগির দল। কোচ হাউস আর ছাউনিগুলো ঢেকে গেছে ঘাসের জঙ্গলে। বাইরের মতো অবস্থা দালানটার ভেতরেও। স্যাঁতস্যাঁতে দেয়ালওয়ালা সারি সারি ঘর, কিন্তু কোনোটাই সাজানো গোছানো নয়। গা ছমছম করা একটা শূন্যতা যেন জড়িয়ে আছে দালানটাকে। ভূতটার সাথে হলঘর পেরিয়ে পেছন দিকের একটা দরজার কাছে গিয়ে দাঁড়ালেন স্ক্রুজ। আস্তে করে খুলে গেল দরজাটা। স্ক্রুজ দেখলেন বিষণ্ণতার চাদর মুড়ি দেয়া লম্বা ফাঁকা একটা ঘর। সারি সারি ডেস্কগুলো ঘরটার শূন্যতাকে আরও প্রকট করে তুলেছে। চারপাশে জনপ্রাণীর কোনো চিহ্ন নেই। শুধু কোণের দিকে একটা ডেস্কে বসে পড়াশোনা করছে ছোট্ট একটা ছেলে। আস্তে করে একটা ডেস্কে বসে পড়লেন স্ক্রুজ। চোখের সামনে নিজের বিস্মৃত প্রায় শৈশবকে দেখে কাঁদতে লাগলেন নিঃশব্দে। ক্ষীণতম কোনো প্রতিধ্বনিও ভেসে আসছে না বাড়ির কোথাও থেকে। প্যানেলের পেছন থেকে চিচি করছে না কোনো ইঁদুর। টিপটিপ করে পানি পড়ছে না ওয়াটার স্পাউট থেকে।
খসখস করছে না পপলারের পাতা, মৃদুমন্দ বাতাসে দুলছে না ভাঁড়ারের দুয়ার, খুটখাট শব্দ নেই ফায়ার প্লেসে। ভীষণ এই নিস্তব্ধতা আরও উতলা করে তুলল স্ক্রুজকে। চোখ বেয়ে পানি পড়তে লাগলো দরদর করে। তার বাহুর উপরে একটা হাত রাখল ভূতটা। আঙুল নির্দেশ করল নিবিষ্ট মনে পাঠরত বালক স্ক্রুজের দিকে। হঠাৎ জানালার কাছে দেখা গেল বিদেশি পোশাক পরা একটা লোককে। পিঠে কাঠ বোঝাই একটা গাধার লাগাম ধরে আছে সে। কোমর বন্ধের সাথে ঝুলছে একটা কুড়াল। আরে, এ তো আলী বাবা! আনন্দে চিৎকার দিয়ে উঠলেন স্ক্রুজ। হ্যাঁ, আলী বাবা। আমি বড়োকে ভালো করেই চিনি। অনেকদিন আগে এক ক্রিসমাসে ওই ছেলেটার সামনে হাজির হয়েছিল সে, আর ভ্যালেন্টাইন আর তার বুনো ভাই অর্সন। কিছুক্ষণ পর সবাই মিলে চলে গিয়েছিল ওইদিকে। আর দামেস্কের তরুণের কাছে গভীর নিদ্রায় শায়িত লোকটার নাম জানো কি? ওকে আপনি দেখেননি? আর সেই যে ভূতটা সুলতানের সহিসকে ঝুলিয়ে রেখেছিল মাথা নিচের দিকে করে, পেশ করেছিল। কি দরকার ছিল ব্যাটার রাজকুমারীকে বিয়ে করার? শৈশব নিয়ে একেবারে মেতে উঠলেন স্ক্রুজ। হাসি আর কান্নার মাঝামাঝি এক অদ্ভুত গলায় কথা বলে চললেন তিনি। শহুরে ব্যবসায়ী বন্ধুরা এই অবস্থায় তাকে দেখলে খুবই অবাক হতো। ওই তো সেই তোতা পাখিটা! আবার চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ। সবুজ শরীর আর হলুদ লেজ, মাথার একেবারে ওপর দিকে লেটুসের মতো কি একটা জিনিস। ওই তো রবিনসন ক্রুসোকে সে বলে। বেচারি দ্বীপের চারপাশটা ঘুরে আবার বাসায় ফিরতেই রবিনসন ক্রুসোকে উদ্দেশ্য করে বলে ওঠে, কোথায় গিয়েছিলে? নিশ্চয়ই তুমি চেনো তোতাটাকে। আর ওই যে ফ্রাইডে, প্রাণ ভয়ে ছুটে চলছে ছোট্ট খাঁড়িটার দিকে। এই ফ্রাইডে, এই বেটা! অনেকক্ষণ ধরে এভাবে এক নাগাড়ে কথা বলার পর বালক স্ক্রুজের দিকে তাকিয়ে, আহা বেচারা বলি আবার কেঁদে উঠলেন তিনি। শেষমেশ চোখ মুছে হাত দুটো পকেটে ঢুকিয়ে বললেন, ইস, যদি সেই কাজটা করতাম, কিন্তু এখন তো আর কোনোভাবে সম্ভব নয়। অনেক দেরি হয়ে গেছে। কি ব্যাপারে জানতে চাইল ভূতটা। না, কিছু না। গত রাতে একটা ছেলে আমার দরজার কাছে এসে ক্রিসমাস ক্যারল গাইছিল। আজ তাকে কিছু দেয়ার ইচ্ছে হচ্ছে আমার। কি যেন চিন্তা করে হেসে উঠল ভূতটা। তারপর হাত নাচিয়ে বলল, চলো আরেকটা ক্রিসমাস দেখা যাক। ভূতের কথাটা শেষ হতে না হতেই খানিকটা বড় হয়ে গেল বালক স্ক্রুজ। ঘরটা হয়ে গেল আরো অন্ধকার, আরো নোংরা। অদৃশ্য হয়ে গেল প্যানেলের কিছু অংশ, ফেটে গেল জানলার পাল্লা, ছাদ থেকে প্লাস্টার খসে বেরিয়ে পড়ল নিচের ইট। বালক স্ক্রুজ কিন্তু এসব পরিবর্তনের কিছুই টের পেল না। অন্য দিনগুলোর মতোই আজও সে একাকী। তবে আজ পড়াশোনায় মগ্ন নয়, পায়চারি করছে ঘরটার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত। ভূতটার দিকে চাইলেন স্ক্রুজ, তারপর দরজার দিকে। দরজা খুলে গেল। ছুটে এসে ঘরে ঢুকল ছোট্ট একটি মেয়ে। দুহাতে তার গলা জড়িয়ে ধরে চুমু খেতে খেতে ডাকতে লাগলো, ভাই ভাই বলে। আমি তোমাকে বাড়ি নিয়ে যেতে এসেছি বলে হাততালি দিয়ে হেসে উঠল সে। হ্যাঁ, বাড়ি যাবে তুমি, বাড়ি। বাড়ি বলে উঠল ছেলেটা। হ্যাঁ, আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল মেয়েটার মুখ। তুমি বাড়ি যাবে চিরদিনের জন্য, আর কখনই তোমাকে পালাতে হবে না। এক রাতে শুতে যাবার আগে বাবা আমার সাথে এমন গল্প জুড়ে দিলেন যে সাহস করে বলেই ফেললাম তোমাকে ফিরিয়ে নিয়ে যাবার কথা। বাবা রাজি হলেন। ওই দেখো, তোমার জন্য গাড়ি পাঠিয়েছেন। আর কখনই তোমাকে এখানে আসতে হবে না। খুব মজা হবে ক্রিসমাসে। এমন আনন্দ করব যেমনটা পৃথিবীতে আর কেউ কখনো করেনি। বেশ পাকা পাকা কথা শিখেছিস তো তুই, বলল বালক। আবার হাততালি দিয়ে হেসে উঠল মেয়েটি। পায়ের পাতায় ভর দিয়ে জড়িয়ে ধরতে চাইল ভাইকে, তারপর টেনে নিয়ে যেতে লাগলো হাত ধরে। উপায়ন্তর না দেখে ছেলেটিও নিজেকে সমর্পণ করল বোনের এই শিশুসুলভ চপলতায়। মেয়েটির সৌন্দর্য দেখে মনে হয় যেন কারোর নিঃশ্বাসের ছোঁয়াতেও বিবর্ণ হয়ে যেতে পারে ও, বলল ভূত। তবে ওর অন্তরটা ছিল চিরদিনই বড়। হ্যাঁ, স্ক্রুজ বললেন, ঠিকই বলেছ। ও মারা গেছে বড় হয়ে। খুব সম্ভব বাচ্চা কাচ্চাও ছিল ওর, বলল ভূতটা। একটা ছেলে, বললেন স্ক্রুজ। তোমার ভাগ্নে। ভূতের এই কথায় কেন যেন সামান্য অস্বস্তি বোধ করলেন স্ক্রুজ। তারপর বললেন, হ্যাঁ। এদিকে স্কুলটা ছেড়ে আসার প্রায় সাথে সাথে দুজনে পৌঁছে গেছেন শহরের এক রাস্তায়। চারপাশে ছুটে চলেছে ব্যস্ত মানুষ, গাড়ি ঘোড়া। এক গাড়ি আরেক গাড়িকে পেছনে ফেলে এগিয়ে যাবার প্রতিযোগিতায় মত্ত। আর সবকিছুর মিলিত কোলাহলে
গমগম করছে জায়গাটা। দোকানপাটগুলোর সাজসজ্জার দিকে চোখ পড়তেই বোঝা যাচ্ছে ক্রিসমাস আসন্ন। সন্ধ্যা পেরিয়ে গেছে, জ্বলে উঠেছে রাস্তার দুপাশের বাতি। একটা গুদামের দরজার কাছে থেমে গেল ভূতটা। জানতে চাইল স্ক্রুজ এটাকে চেনেন কিনা। চিনি মানে? উত্তেজনায় চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ। এখানেই তো আমার কর্মজীবনের হাতে খড়ি। দুজনে ঢুকে পড়ল গুদামের ভেতর। একটা হাই ডেস্কের পেছনে বসে আছে এক বুড়ো, মাথায় পরচুলা। ডেস্কটা এত উঁচু যে বুড়ো 8 ইঞ্চি দিয়ে লম্বা হলেই তার মাথা ঠুকে যেত ছাদের সঙ্গে। ভীষণ উত্তেজিত হয়ে চিৎকার দিয়ে উঠলেন স্ক্রুজ। আরে, এ তো বুড়ো ফেজিউইগ! ঈশ্বর ওকে শান্তিতে রাখুন। ভাবতেই পারিনি আবার কখনো দেখব বুড়োকে। হাতে ধরা কলমটা নামিয়ে রেখে ঘড়ি দেখল ফেজিউইগ। 7টা বাজে। হাত দুটো ঘষে ওয়েস্ট কোটটা টেনে টুনে ঠিক করল বুড়ো। প্রফুল্ল স্বরে বলে উঠল, এবনেজার, ডিক, এসো, এদিকে এসো। দেখা গেল স্ক্রুজ এখন যুবক। সঙ্গের শিক্ষানবিশের সাথে ধীরে ধীরে এগিয়ে এলো সে। ওর আসল নাম ডিক উইলসন। ভূতকে বলল স্ক্রুজ। খুব ভালোবাসতাম ওকে। আরে, এ যে সত্যি ডিক। কেমন আছিস রে? শুনতে পাচ্ছিস আমার কথা? শোনো বাছারা, বলল ফেজউইগ, আজ রাতে আর কোনো কাজ করতে হবে না। ক্রিসমাস ডিক, ক্রিসমাস এবনেজার। চলো এবার ঝটপট তুলে দেয়া যাক শাটারগুলো। জোরে হাততালি দিয়ে উঠল বুড়ো। যে দ্রুততার সঙ্গে ওরা শাটার তোলার কাজটা শেষ করল তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। বুড়োর কথা শেষ হতে না হতেই শাটার হাতে তীর বেগে তারা ছুটে গেল রাস্তায়। 1, 2, 3 শাটার তুলতে লাগলো তারা। 4, 5, 6 শাটারগুলোকে আটকে দিল পরস্পর। 7, 8, 9 12 গোনা শেষ করার আগেই 9টা শাটার তুলে দিয়ে ফিরে এলো তারা। হাঁপাতে লাগলো রেসের ঘোড়ার মতো। বাহ! চিৎকার ছেড়ে লাফিয়ে উঠল বুড়ো ফেজউইগ। এবার ঝটপট জায়গাটা পরিষ্কার করে ফেলো দেখি বাচ্চারা। অনেক জায়গার দরকার হবে আমাদের। হাত লাগাও ডিক, ঝটপট এবনেজার। এবারও ছোকরা দুটো দেখিয়ে দিল পরিষ্কার করা কাকে বলে। পরিষ্কার করা যায় এমন কিছুই বাদ রাখল না তারা। সমস্ত টুকিটাকি ঢুকিয়ে ফেলল বস্তায়, যেন আর কখনোই বের করার দরকার পড়বে না ওগুলো। সারা মেঝেতে পানি ঢেলে ঝাঁট দিয়ে দিল, কমিয়ে দিল বাতি, কাঠ সাজিয়ে রাখল ফায়ার প্লেসে। সব কাজই যেন হয়ে গেল চোখের পলকে। প্রশংসার দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে ফেজউইগ শুধু দেখল গুদামটা পরিবর্তিত হয়ে গেল বলরুমে। একটু পরেই স্বরলিপির খাতা হাতে ঘরে ঢুকল এক বেহালা বাদক। তারপর এক মুখ হাসি নিয়ে মিসেস ফেজিউইগ, তার পেছনে পেছনে ফেজিউইগের 3 মেয়ে, তাদের পেছনে প্রেম কাতর 6 যুবক, আর তাদের পরে এলো আর সবাই। পরিচারিকা সাথে করে নিয়ে এসেছে তার রুটিওয়ালি খালাতো বোনকে। রাধুনী সাথে করে নিয়ে এসেছে তার ভাইয়ের অন্তরঙ্গ বন্ধু গোয়ালাকে। রাস্তার ওপাশের ছেলেটা এসে লুকোনোর চেষ্টা করছে তাদের পাশের বাড়ির মেয়েটির পেছনে। এভাবেই আসছে সবাই একের পর এক। কেউ লজ্জিত মুখে, কেউ গটগট করে, কেউ চমৎকার ভঙ্গিতে, কেউ বিশ্রীভাবে, কেউ অন্যকে ধাক্কাতে ধাক্কাতে, আবার কেউ বা কাউকে টানতে টানতে। একটু পরেই শুরু হলো নাচ। বেশ কিছুক্ষণ পর চমৎকার বলে হাততালি দিয়ে সবাইকে থামার ইঙ্গিত করল বুড়ো ফেজিউইগ। বেহালা বাদক ছুটে গিয়ে মুখ ডুবিয়ে দিল পোর্টারের পাত্রে। তারপর আবার শুরু হলো তার বাজনা। যেন আগের সেই শ্রান্ত ক্লান্ত বেহালা বাদক আর সে নয়। তার জায়গায় এসে দাঁড়িয়েছে তরতাজা এক নতুন বেহালা বাদক। বেহালা বাদকের সাথে যোগ না দিলেও পরে আবার নাচল সবাই, থামল, আরও নাচল। আর এই নাচের ফাঁকে ফাঁকে এলো কেক, নেগেস, বিশাল এক টুকরো ঠান্ডা রোস্ট, আলু, বাঁধাকপি সহযোগে ঠান্ডা মাংস, কিমার চপ, প্রচুর পরিমাণে বিয়ার। সব শেষে স্ত্রীকে নিয়ে নাচতে লাগলো বুড়ো ফেজিউইগ। মজার ব্যাপার, এই বয়সেও নাচের অনেক রকম কসরত দেখালো তারা, এবং নিখুঁতভাবে। অবশেষে রাত 1টায় ভাঙল এই পারিবারিক বল নাচের আসর। দরজার এক পাশে গিয়ে দাঁড়ালো ফেজিউইগ, আরেক পাশে তার স্ত্রী। একে একে সবাই মেরি ক্রিসমাস জানালো ফেজিউইগ দম্পতিকে, তারপর বিদায় নিল। রয়ে গেল শুধু 2 শিক্ষানবিশ। ফেজিউইগ দম্পতির সাথে হাত মিলিয়ে মেরি ক্রিসমাস জানালো তারাও, তারপর গিয়ে শুয়ে পড়ল গুদাম ঘরের পেছন দিকে। পুরো সময়টা একেবারে অনড় হয়ে রইলেন স্ক্রুজ। আসলে যুবক স্ক্রুজকে দেখতে দেখতে হারিয়ে ফেলেছিলেন নিজেকে। সেদিনের প্রত্যেকটি কথা, প্রতিটি মুহূর্ত মনে পড়ে গেছে তার। ডিক আর যুবক স্ক্রুজ মুখ ফিরে নিতেই কেবল তার মনে পড়ল পাশে দাঁড়ানো ভূতটার কথা। তাকাতেই দেখলেন জলজলে চোখে তার দিকে চেয়ে আছে ভূতটা।
ওদিকে বিছানায় শুয়ে শুয়ে ফেজিউইগের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে ডিক আর যুবক স্ক্রুজ। এই তুচ্ছ ব্যাপারেই দেখছি ওদের কৃতজ্ঞতার অন্ত নেই, বলল ভূত। তুচ্ছ ব্যাপার, বললেন স্ক্রুজ। নয়তো কি, পুরো অনুষ্ঠানটির জন্য কতই বা খরচ হয়েছে বুড়োর? 3 কিংবা বড়জোর 4 পাউন্ড। তাহলে খরচের তুলনায় প্রশংসা কি একটু বেশি হয়ে যাচ্ছে না? না, রাগত গলায় বললেন স্ক্রুজ, মোটেই বেশি হচ্ছে না। এই পৃথিবীতে ফেজিউইগদের মতো মানুষ অত্যন্ত বিরল। স্রেফ কথা বলে তারা মানুষকে আনন্দিত করে তুলতে পারে। ব্যাপারটা এমনই দুর্লভ, অর্থ দিয়ে তার মূল্য নিরূপণ করা যায় না। অবশ্য এসব আপনি ঠিক বুঝবেন না। থামলেন স্ক্রুজ। কি ব্যাপার, জানতে চাইল ভূতটা। তেমন কিছু নয়, জবাব দিলেন স্ক্রুজ। নিশ্চয়ই কিছু একটা হয়েছে, জিদের সুরে বলল ভূত। না, এইমাত্র আমার কেরানির সঙ্গে 2-একটা কথা বলতে ইচ্ছে হয়েছিল, ব্যাস, আর কিছু নয়। ওদিকে বাতি নিভিয়ে দিল যুবক স্ক্রুজ। প্রায় সঙ্গে সঙ্গেই একসাথে দুজন এসে দাঁড়ালো খোলা আকাশের নিচে। আমার সময় শেষ হয়ে আসছে, বলল ভূতটা। তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। কথাটা আপন মনে বললেও তৎক্ষণাৎ ঘটল একটা ঘটনা। আবার দেখা গেল স্ক্রুজকে। বয়স আরও বেড়েছে, চঞ্চল চোখ জোড়া ঘুরে বেড়াচ্ছে চারপাশে। কমনীয়তা মুছে গিয়ে মুখে ফুটে উঠেছে লোভের ছাপ। শোকের পোশাক পরে পাশেই বসে আছে সুন্দরী একটি মেয়ে। 2 চোখ বেয়ে পানি ঝরছে তার। আমার জন্য আর কিছুই আসে যায় না তোমার, নরম গলায় বলল মেয়েটি। একটা নতুন জিনিস আমার জায়গা দখল করে বসেছে। এতদিন ধরে তোমাকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি, তোমাকে সুখী দেখতে চেয়েছি। এখন সেই জিনিসই যদি তোমাকে সুখ আর আনন্দ দিতে পারে, দুঃখ পাবার আমার কিছুই থাকবে না। জিনিসটা কি শুনি? সে এক মহামূল্যবান জিনিস। তুমি যাই বলতে চাও না কেন, এই কথা সত্যি যে পৃথিবীতে দারিদ্র্যের চেয়ে ভয়াবহ আর কিছু নেই। পৃথিবীকে তুমি বড় বেশি ভয় পাও, তাই না? বলল মেয়েটি। আর সেজন্যই ধীরে ধীরে তোমার সমস্ত সদ্গুণ হারিয়ে তোমার মাথায় এখন শুধু লাভের চিন্তা। তার চেয়ে বলো, আগের চেয়ে অনেক বেশি চালাক হয়েছি আমি। তাতে কি এমন ক্ষতি হয়েছে? তোমাকে তো আমি এখন আগের মতোই ভালোবাসি। মাথা ঝাঁকালো মেয়েটি। বলো, বাসি না? আজ মনে পড়ছে সেই দিনগুলোর কথা, যখন তুমি আমাকে পাগলের মতো ভালোবাসতে। তখন অনেক গরিব ছিলে তুমি। আমরা স্বপ্ন দেখতাম পরিশ্রম করে ফুলে ফলে সাজিয়ে তুলব জীবনটা। তারপর ধীরে ধীরে বড়লোক হয়ে উঠলে তুমি, বদলাতে শুরু করলে। এখন তো তোমাকে মনে হয় অনেক দূরের মানুষ। দেখো, মানুষ ধীরে ধীরে বদলাবেই। তখন আমি ছিলাম নেহাত এক বালক। এতদিন পরেও কি আমাকে তখনকার মতোই থাকতে বলাটা ঠিক? অর্থাৎ তুমি টের পাচ্ছ যে অনেক বদলে গেছো তুমি, বলল মেয়েটি। কিন্তু আমি আগের মতো থাকাতেই পার্থক্য সৃষ্টি হয়েছে আমাদের মধ্যে। তাছাড়া আজ যে কথাগুলো তোমাকে বলছি, সেসব আমি একদিনে ভাবিনি। একটা কথাও আমি উত্তেজনার মাথায় বলছি না। যাই হোক, যদি চাও খুশি মনে আমি তোমাকে মুক্তি দিতে পারি। আমি কি কখনো মুক্তি চেয়েছি? মুখ ফুটে অবশ্য কখনোই চাওনি। তাহলে? চেয়েছ পরিবর্তিত আচরণের ভেতর দিয়ে, পরিবর্তিত মনের মাধ্যমে। একসময় আমি ছিলাম তোমার আশা, তোমার ভরসা। এখনো কি তাই আছি? কিছু পার্থক্য আছে যেগুলো একবার তৈরি হয়ে গেলে আর ঘোচানো যায় না। ঠিক তেমনই একটা পার্থক্যই তৈরি হয়েছে আমাদের মাঝে। সত্যি করে বলো তো, আবার কি তুমি আগের মতো আমাকে জয় করবার চেষ্টায় ঝাঁপিয়ে পড়তে পারো? পারো না স্ক্রুজ, পারো না। কথাগুলোর বাস্তবতা স্তম্ভিত করে দিল স্ক্রুজকে। কোনো উত্তর জোগাল না তার মুখে। খানিক পর বিড়বিড় করে সে বলল, বুঝতে ভুল করছো তুমি। না, আমি ভুল করিনি, মেয়েটি বলল। বরং যা ভাবছি তার উল্টোটা ভাবতে পারলে আমার ভালো লাগতো। অবশ্য আমি এটা বিশ্বাস করি, আমার কাছ থেকে মুক্তি পাবার পর তুমি যৌতুক না নিয়েও কোনো মেয়েকে বিয়ে করে বসতে পারো। যদি সত্যি তাই করো, সেটা হবে তোমার মুহূর্তের ঝোঁকের ফল, তোমার স্বাভাবিক আচরণের বিরুদ্ধাচরণ। পরে সারাটা জীবন তোমার কাটবে অনুশোচনা করে। যাই হোক, আমি মুক্তি দিয়ে যাচ্ছি তোমাকে। খুশি মনে একসময় তুমি আমাকে সত্যি ভালোবাসতে। এই স্মৃতি আমার জন্য অনেক। কি যেন বলতে চাইল স্ক্রুজ, কিন্তু তার আগেই মুখ ঘুরিয়ে নিয়ে আবার কথা বলতে লাগলো মেয়েটি। হয়তো কিছুদিন তুমি মনে রাখবে আমাদের ভালোবাসার কথা, তারপর ভুলে যাবে। দুঃস্বপ্ন ভেঙে জাগার পর মানুষ যেমন খুশি হয়, তেমনি খুশি হয়ে উঠবে। যাই হোক, যে জীবন নিয়ে তুমি সুখী হতে চাইছো, তাতে সত্যি সত্যি সুখ খুঁজে পাও, এই কামনাই করি। চলে গেল মেয়েটি। যথেষ্ট হয়েছে, আর কিছু দেখানোর দরকার নেই, এবার বাড়ি চলুন।
আমার উপর অত্যাচার চালিয়ে কেন আনন্দ পেতে চাইছেন আপনি? আরেকটা দৃশ্য, বলল ভূত। না, চিৎকার করে উঠলেন স্ক্রুজ। আর একটাও নয়, আমি আর কিচ্ছু দেখতে চাই না। কিন্তু কোনো কথা শুনল না ভূতটা। সবল বাহুর শক্ত বাঁধনে জড়িয়ে ধরল স্ক্রুজকে। ধীরে ধীরে আবার বদলে গেল দৃশ্যপট। দেখা গেল একটা ঘর। খুব বড় নয় ঘরটা, খুব সুন্দরও নয়, কিন্তু প্রথম দৃষ্টিতেই মনে হয় শান্তি যেন বাসা বেঁধে আছে এখানে। ফায়ারপ্লেসের পাশে বসে আছে অত্যন্ত সুন্দরী একটি মেয়ে। একটু আগে স্ক্রুজের সাথে যে মেয়েটি কথা বলছিল, এ অনেকটা তারই মতো দেখতে, তবে এখন সে পুরোদস্তর মহিলা। সামনেই বসে আছে তার মেয়ে। সারা ঘর ফেটে পড়ছে কোলাহলে, কারণ আরও ছেলে মেয়ে আছে ঘরে। যদিও মানসিকভাবে বিক্ষুব্ধ থাকায় স্ক্রুজ তাদের খেয়াল করেননি। ভীষণ চিৎকার করছে বাচ্চাগুলো। সেই যে কবিতায় আছে না, 40টা বাচ্চা আচরণ করছে একটা বাচ্চার মতো, এরা ঠিক তার উল্টো। এদের একটা বাচ্চাই চেঁচাচ্ছে 40টা বাচ্চার সমান। অথচ এত চিৎকারেও বিরক্ত হচ্ছে না মা আর মেয়ে। হাসছে তারা দুজনেই। দেখতে দেখতে তারাও যোগ দিল বাচ্চাগুলোর সাথে। ধাক্কা দিয়ে দুজনকেই মেঝেতে ফেলে দিল বাচ্চার দল। তারপর শুরু হলো অত্যাচার। কেউ চুল ধরে টানতে লাগলো, কেউ চিমটি কাটল, কেউ বাবা লাফাতে লাগলো গায়ের উপর চড়ে। আহা, আমি যদি ওই বাচ্চাগুলোর একজন হতাম, ভাবলেন স্ক্রুজ। কিন্তু ওরকম অত্যাচার করা তো সম্ভব হতো না আমার পক্ষে। কিছুতেই পারতাম না আমি। পৃথিবীর যাবতীয় সম্পদের বিনিময়ে সোনালি ওই চুলের গুচ্ছ ধরে আমি টানতাম না। তবে অত্যাচার ছাড়াও আর অনেক কিছু করছে বাচ্চারা, যেগুলো করতে ভালোই লাগতো আমার। ভালো লাগতো ওকে চুমু খেতে, ভালো লাগতো ওর দীর্ঘ ভ্রুর দিকে তাকিয়ে থাকতে। বেনি খুলে এলোমেলো করে দিতেও মন্দ লাগতো না। মোট কথা, আমি ওর কাছে যেতে চাই শিশুর শরীরে পূর্ণবয়স্ক মানুষের মন নিয়ে। এক মনে কতক্ষণ ধরে এসব চিন্তা করছিলেন স্ক্রুজ ঠিক বলতে পারবেন না। হঠাৎ চমকে উঠলেন। দরজায় টোকা দিচ্ছে কে যেন। শব্দটা কানে আসার সাথে সাথে খেলা ফেলে হুড়মুড় করে ছুটল বাচ্চার দল। দরজা খুলতেই ঘরে ঢুকলেন বাবা। তার 2 হাত ভরা ক্রিসমাসের খেলনায়। বাচ্চারা সবাই একযোগে ঝাঁপিয়ে পড়ল বাবার ওপর। কেউ চেষ্টা করল হাত থেকে খেলনা কেড়ে নিতে, কেউ গলা ধরে ঝুলে পড়ল, কেউ ঘুষি মারতে লাগলো পিঠে, কেউ বাবার পায়ে লাথি চালাতে লাগলো ভালোবাসার আতিশয্যে। এক ছেলে তো একটা খেলনা টার্কি ঢুকিয়ে দিল মুখের ভেতর। বাবা মা ছুটে গেল হাঁ হাঁ করে, আর ঠিক তখনই খিলখিল করে হেসে উঠল দুষ্টুটা। অবশেষে একসময় থামল তাদের কোলাহল। একে একে ওপরতলায় গিয়ে শুয়ে পড়ল সবাই। স্ত্রী আর মেয়েকে নিয়ে ফায়ারপ্লেসের ধারে গিয়ে বসলেন ভদ্রলোক। স্ক্রুজের মনে হলো তারও থাকতে পারত ওরকম একটি মেয়ে, জীবনের এই বিবর্ণ শীতকালে যে এনে দিতে পারত বসন্তের ছোঁয়া। চোখ দুটো ঝাপসা হয়ে এলো তার। বেলি, স্ত্রীর দিকে ফিরে হাসি মুখে বললেন ভদ্রলোক, আজ বিকেলে তোমার এক পুরনো বন্ধুকে দেখলাম। কে? ভেবে বলো দেখি। মনে করছো পারবো না? হেসে উঠল মহিলা। মিস্টার স্ক্রুজ। ঠিক বলেছ। আজ তার অফিসের পাশ দিয়ে আসছিলাম। একটা মোমবাতি জেলে চুপচাপ বসেছিলেন তিনি। তার পার্টনারটি মরণাপন্ন। বিরাট এই পৃথিবীতে বেচারি সত্যি বড় একা। স্ক্রুজ ভাঙা গলায় বললেন, আমাকে এখনই অন্য কোথাও নিয়ে চলুন। কিন্তু এগুলো তো অতীতে ঘটে যাওয়া ঘটনার ছায়া মাত্র, বলল ভূত। একদিন যা ঘটে গিয়েছে তুমি তাই দেখতে পাচ্ছ। এজন্য অযথা আমাকে দোষ দিও না। আমাকে অন্য কোথাও নিয়ে চলুন। আমি আর পারছি না, আমি আর পারছি না। ভূতটার দিকে তাকাতেই স্ক্রুজ দেখলেন আজকের দেখা সবগুলো মানুষের ছায়া ভেসে উঠেছে তার মুখে। আমাকে ছেড়ে দিন, দয়া করে রেহাই দিন আমাকে। ভূতটার সঙ্গে ধস্তাধস্তি করতে লাগলেন স্ক্রুজ। ভূতের কপালের আলোটা আরও উজ্জ্বল হয়ে উঠল। এক পর্যায়ে টুপিটা কেড়ে নিয়ে ভূতটার মাথার উপর বসিয়ে দিলেন স্ক্রুজ। সাথে সাথে টুপির ভেতর ঢুকে পড়ল ভূতটা। প্রাণপণে টুপিটা মেঝের উপর ঠেসে ধরলেন স্ক্রুজ, কিন্তু আলোর বন্যা কিছুতেই রোধ করতে পারলেন না। হঠাৎ নিজেকে ভীষণ ক্লান্ত মনে হলো তার। ঘুমে টলে উঠল সারা শরীর। সামনে তাকাতেই চোখে পড়ল বিছানা। তারপর আর কিছুই মনে নেই। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন ক্রিসমাস স্পেশাল চার্লস ডিকেন্সের উপন্যাস আ ক্রিসমাস ক্যারল। আজ 2য় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলের পুরাতন যে গল্পগুলো আছে অডিও বুক, আপনারা সেগুলো শুনতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।